ওকে বয়স দেখো আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 10 কমপ্লিট করেছিলাম এবং আজকে আমরা চ্যাপ্টার 11 শুরু করব। চ্যাপ্টার 11 এর প্রথমে আছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কাকে বলে তোমরা জানো, ছোটবেলা থেকে শিখে আসতেছো। চ্যাপ্টার 5 ক্লাস 5 এও তোমার জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা আছে বিজ্ঞানে। জীবাশ্ম জ্বালানি বলতেছে যে হাজার হাজার মিলিয়ন বছর ধরে আমাদের জীবদেহ বা বিভিন্ন প্রাণী বা তোমার উদ্ভিদ দেহ মাটির নিচে পচে বিভিন্ন জ্বালানিতে রূপান্তরিত হয়, যেগুলোকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি। যেমন কয়লা, পেট্রোলিয়াম, তারপরে তোমার হচ্ছে পেট্রোলিয়ামের বিভিন্ন অংশ আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, কয়লা এগুলো হচ্ছে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ হাজার হাজার বছর ধরে মাটির নিচে বিভিন্ন জীবদেহ বা প্রাণীদেহ পচে তোমার হচ্ছে যে জ্বালানি উৎপন্ন করে সেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলে থাকি। এখন দেখো এই যে জীবাশ্ম জ্বালানি হাজার হাজার বছর ধরে মাটির নিচে পচে থাকে, যেমন আমাদের পৃথিবীর শুরুতে যেমন প্রচুর ডাইনোসর ছিল, তারা প্রচুর তোমার হচ্ছে মাটির নিচে চাপা পড়ে জ্বালানিতে কনভার্ট হচ্ছে। তারপর তোমার হচ্ছে আস্তে আস্তে আমাদের জীবদেহ তোমার যে সকল প্রাণী দেহ বা জীব উদ্ভিদ দেহ আছে এগুলো মাটির নিচে পড়ছে। যেমন উদ্ভিদ দেহের সাধারণত, বিশেষ করে উদ্ভিদ দেহের জ্বালানি সাধারণত গ্যাস, প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। যেমন আমাদের দেশের অঞ্চলগুলোতে প্রচুর উদ্ভিদ রয়েছে, সেজন্য এই দেশের জ্বালানি প্রচুর তোমার হচ্ছে উদ্ভিদ প্রাকৃতিক গ্যাস। সৌদি আরব অঞ্চলগুলোতে দেখো, সৌদি আরব অঞ্চলগুলোতে মরুভূমি, সেখানে গাছপালা কম, সেখানে তোমার বেশিরভাগ তেল পাওয়া যায়, ওটা জীবাশ্ম জ্বালানি হিসেবে তেল পাওয়া যায়। প্রাণীজ তেল আর হচ্ছে উদ্ভিদের খনিজ হচ্ছে প্রাকৃতিক গ্যাস বেশিরভাগ। তবে আমাদের দেশেও তেল পাওয়া গেছে, তেলের সন্ধান পাওয়া গেছে, কয়লা আছে। সুতরাং সব ধরনের খনিজ সম্পদ বাংলাদেশে রয়েছে, বিশেষ করে এই জীবাশ্ম জ্বালানি খনিজ সম্পদগুলো, বিশেষ করে কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, এগুলো সবই আমাদের দেশে পাওয়া যায়। তো প্রাকৃতিক গ্যাস দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, যাতে 80% মিথেন থাকে এবং তোমার ইথেন থাকে 7%। এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য পড়ে রেখো। 77% ইথেন থাকে, প্রোপেন থাকে 6%, বিউটেন আইসোবিউটেন থাকে 4%, পেন্টেন থাকে 3%। আর বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার মধ্যে 99% থাকে মিথেন। অর্থাৎ আমাদের দেশের জ্বালানিটা সব থেকে বেশি উত্তম, হ্যাঁ, জ্বালানি হিসেবে সব থেকে বেশি উত্তম। এরপরে দেখো পেট্রোলিয়ামের উপাদান, তাদের পৃথকীকরণ। পেট্রোলিয়ামকে উপাদান সমূহ, অর্থাৎ পেট্রোল, আমরা যে পেট্রোলটা তোমার মাটির নিচে যখন উত্তোলন করে তখন সেই পেট্রোলটা কিন্তু 100% বিশুদ্ধ পেট্রোল পাওয়া যায় না, সেটাকে আমরা ক্রুড অয়েল বলি। ক্রুড অয়েল অর্থাৎ ওর ভিতরে বিভিন্ন দ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে, অপদ্রব্য মিশ্রিত অবস্থায়। এবং বিভিন্ন পেট্রোলের বিভিন্ন অংশ যেমন কেরোসিন, গ্যাসোলিন, ন্যাপথা, হ্যাঁ, এই সকল যৌগগুলো বিভিন্ন ভাবে আমরা আংশিক পাতনের মাধ্যমে অংশ কলামের সাহায্যে পৃথক করে থাকি, ঠিক আছে। অর্থাৎ আংশিক পাতনের মাধ্যমে রিফাইনিং করে থাকি। আংশিক পাতন, এই আংশিক পাতনের মাধ্যমে আমরা রিফাইনিং করে থাকি। রিফাইনিং সে তেলগুলোকে আমরা বিভিন্ন অংশে বিভক্ত করে তারপরে বাজারজাত করে থাকি, ঠিক আছে। এখন তুমি দেখো যে রিফাইনিং করা হচ্ছে যে তেলকে, প্রাকৃতিক গ্যাস অর্থাৎ প্রাকৃতিক যে পেট্রোলিয়াম, সেই পেট্রোলিয়ামকে আমরা তরল সোনা বলে থাকি, ক্রুড অয়েলকে তরল সোনা বলে থাকি, ঠিক আছে। এই তরল সোনা অপরিশোধিত তেলকে পরে আমরা কখনো কখনো সালফারের কিছু কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। এর ভিতরে কখনো কখনো সালফারের কিছু যৌগ থাকে যার কারণে দুর্গন্ধযুক্ত হয়। সালফারের যৌগ যেমন হাইড্রোজেন সালফাইড, এটা সালফারের যৌগ, মানে এটা পচা ডিমের গন্ধ, অর্থাৎ সালফারের যৌগগুলো গন্ধযুক্ত হয়। এখন দেখো আংশিক পাতন হলো এক ধরনের পাতন পদ্ধতি। লিখে রাখো, দুই বা ততোধিক তরল মিশ্রণকে তাদের নিজ নিজ স্ফুটনাঙ্কে ফুটিয়ে অংশ অংশ করে পাতন করার পদ্ধতিকে আংশিক পাতন বলে, ঠিক আছে। আংশিক পাতন বলে, লিখে রাখো, লেখো দুই বা ততোধিক তরল মিশ্রণকে তাদের নিজ নিজ স্ফুটনাঙ্কে ফুটিয়ে, দুই বা ততোধিক তরল মিশ্রণকে তাদের নিজ নিজ স্ফুটনাঙ্কে ফুটিয়ে অংশ অংশ করে পাতন করার পদ্ধতিকে লেখো, দুই বা ততোধিক তরল মিশ্রণকে তাদের নিজ নিজ স্ফুটনাঙ্কে ফুটিয়ে অংশ অংশ করে পাতন করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। এই আংশিক পাতনের সাহায্যে আমরা অংশ কলাম ব্যবহার করি। তোমাদের বইতে দেখো 265 পৃষ্ঠায় একটা ফিগার আঁকানো আছে। এই ফিগারটা হলো বিভিন্ন অংশ কলাম এখানে আঁকানো আছে। নিচের দিকে তোমার পেট্রোলটা নেওয়া হয়, নিয়ে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করা হয়।
হিট করলে সবার উপরে থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার অঞ্চল, যেখান দিয়ে আমরা এলপিজি গ্যাস পাওয়া যায়, যেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই এলপিজি গ্যাস বের হয়ে যায়। পরে এলপিজি গ্যাস আকারে আমরা তোমার সিলিন্ডারজাত করে বাজারে বিক্রি হয়। যে অঞ্চলে এখনো তোমার গ্যাসের পাইপলাইন যায় না, সেগুলোতে আমরা জানি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। তো সুতরাং এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বের হয়ে যায়। সাধারণত এটার প্রোপেন এবং বিউটেন প্রচুর পরিমাণে এর ভিতরে থাকে। ম্যাক্সিমাম হলো প্রোপেন আর বিউটেন এলপিজি গ্যাসের মধ্যে থাকে। এরপরে দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে গেল এলপিজি গ্যাস। তারপরে দেখো আস্তে আস্তে হচ্ছে পেট্রোল, গ্যাসোলিন। 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অঞ্চল থেকে যে পৃথিবীর অংশ, সেটাকে আমরা বলি গ্যাসোলিন। হ্যাঁ, এখানে কার্বন সংখ্যা থেকে 5 থেকে 10 এবং পেট্রোলিয়ামের শতকরা 5 ভাগ পেট্রোল থাকে। এরপরে দেখো 71 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অংশকে বলা হয় ন্যাপথা। সাধারণত এখানে ন্যাপথাতে কার্বন সংখ্যা থেকে C7 থেকে C14 পর্যন্ত এবং পেট্রোলিয়ামের শতকরা 10 ভাগ ন্যাপথা। এরপরে দেখো 121 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অঞ্চলে থাকে কেরোসিন। কেরোসিনে তোমার কার্বনের সংখ্যা হচ্ছে C11 থেকে C16 পর্যন্ত থাকে এবং পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ হচ্ছে কেরোসিন থাকে। এরপরে দেখো 171 থেকে 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার অঞ্চলে পৃথকীকৃত অংশকে ডিজেল বলে। এই ডিজেল হচ্ছে তোমার কার্বন সংখ্যা C17 থেকে C20 পর্যন্ত। যানবাহনের জ্বালানি, পিচ্ছিল কারক পদার্থ এবং দ্রাবক হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। তোমরা ডিজেল রাস্তাঘাটে দেখে থাকবা, যে সকল তেলের ট্যাঙ্ক বা পাম্প রয়েছে, তেলের পাম্পের জায়গায় তোমার এগুলো থাকে। প্যারাফিন মম, এই অংশ তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি। এই অংশে যে হাইড্রোকার্বন থাকে তাদের অনুসারে কার্বন সংখ্যা C20 থেকে C30 পর্যন্ত কঠিন অঞ্চলের দিকে চলে যাচ্ছে। প্যারাফিন মম টয়লেট্রিজ ও ভ্যাসলিন তৈরিতে আমরা প্যারাফিন মম ব্যবহার করে থাকি। আর যেখানে কার্বন সংখ্যা দেখো C20 থেকে C30 কঠিনের দিকে চলে যাচ্ছে। এরপরে দেখো পিচ 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উচ্চ তাপমাত্রা পর্যন্ত হয়। এই অংশে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 30 এর বেশি এবং রাস্তার পিচ ছাড়ার পথ তৈরিতে সাধারণত এই পিচটা ব্যবহার করা হয়। তোমরা জানো রাস্তায় পিচ ব্যবহার করা হয়, যার কারণে রাস্তা স্মুথ থাকে এবং গাড়ি ঘোড়া চলতে পারে সহজে। তো এই হলো তোমার পেট্রোলিয়ামের আংশিক পাতনের সাহায্যে বিভিন্ন অংশে বিভক্ত করো। তোমরা এখানে যে এটা বিভিন্ন অংশের কত তাপমাত্রা থেকে কোন অংশটা বের হয়ে যাচ্ছে সেই জিনিসটা মনে রাখার দরকার আছে। যেমন আমি যদি বলি গ্যাসোলিন কি, বা তোমার হচ্ছে কেরোসিন কি, বা তোমার হচ্ছে আমি যদি বলি কেরোসিন কত তাপমাত্রা থেকে কত তাপমাত্রা অঞ্চলে তোমার হচ্ছে বের হয়, বা তোমার হচ্ছে কেরোসিনের কার্বন সংখ্যা কত। তো এই ধরনের কোশ্চেন গুলো অবজেক্টিভ প্লাস সিকিউ কোশ্চেনে তোমাদের 1-2 মার্কের হিসেবে এখান থেকে থাকতে পারে। সুতরাং এই ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরপরে দেখো আসল যে জৈব যৌগ, আমরা হাইড্রোকার্বন শুরু করবো। জৈব যৌগ, হাইড্রোকার্বন এবং জৈব যৌগ। হাইড্রোকার্বন বা জৈব যৌগ। হাইড্রোকার্বন কি বলা হচ্ছে? হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন এবং এদের থেকে উদ্ভূত জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলে। জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক বলে। যেমন দেখো CH4 একটা হাইড্রোকার্বন। CH4 কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত প্রাথমিক জৈব যৌগ মিথেন। এই CH4 একটা জৈব যৌগ, কিন্তু CH4 এ কার্বন হাইড্রোজেন দুটাই আছে, কিন্তু CCl4 এ দেখো কার্বন টেট্রাক্লোরাইডে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। তাই বলে কি এটা জৈব যৌগ নয়? অবশ্যই জৈব যৌগ। কেন? এটা মিথেনের জাতক। 4টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে 4টা ক্লোরিন আসছে, সেই জন্য এটা মিথেনের জাতক হওয়ার কারণে এটা তোমার জৈব যৌগ। অর্থাৎ কার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলে। ঠিক আছে? হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বনকেও বলে, হাইড্রোকার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলে। এই হাইড্রোকার্বন জৈব যৌগ সংজ্ঞা আমরা শিখলাম, বা কাকে বলে, কিভাবে আসলো। সাধারণত তোমার এটা জৈব যৌগ সমূহ ল্যাবে সিনথেসিস করা যায় না,
এবং জৈব যৌগ সমূহ একটি অমোঘ প্রাণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। এটাকে বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ বলে। বিজ্ঞানী সায়েন্টিস্ট বার্জেলিয়াস তোমার প্রথম এই মতবাদ উপস্থাপন করেন যে জৈব যৌগ সমূহকে ল্যাবে সিনথেসিস করা যায় না, মানে তৈরি করা যায় না, এবং এরা অমোঘ প্রাণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। তো সেই প্রাণ শক্তি অর্থাৎ এদের বন্ধন গঠনও অত ভালোভাবে তখন ব্যাখ্যা করা যায়নি। পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক কোহলার, উনি ওনার ল্যাবে তোমার অ্যামোনিয়াম সায়ানাইড ছিল না, সেজন্য উনি অ্যামোনিয়াম সালফেট এবং লেড ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে, লেড সায়ানাইড, অ্যামোনিয়াম সালফেট এবং লেড সায়ানাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইলেন। তো উনি অ্যামোনিয়াম সায়ানাইড না পেয়ে ইউরিয়া পেয়েছিলেন, অর্থাৎ ইউরিয়া পেয়েছিলেন। তখন তিনি ভাবলেন আসলে ইউরিয়া তো একটা জৈব যৌগ, কারণ ইউরিন থেকে ইউরিয়া তৈরি হয়, সুতরাং যেহেতু এটা হিউম্যান বডিতে থাকে এবং এটা জৈব যৌগ, সুতরাং এটা আমরা ল্যাবে সিনথেসিস করে ফেললাম। তো যেহেতু উনি প্রথম ল্যাবে একটা জৈব যৌগ সিনথেসিস করেন, এবং সেই জন্য ওনাকে আমরা জৈব রসায়নের জনক বলে থাকি। এবং তখন থেকে শুরু হয়ে যায় জৈব যৌগের বিভিন্ন সংশ্লেষণ, বিভিন্ন তোমার হচ্ছে তার প্রপার্টিজ অ্যানালাইসিস করা, এই ধরনের তোমার জৈব যৌগ স্ট্রাকচার অ্যানালাইসিস করা, এই ধরনের অনেক ধরনের তোমার হচ্ছে প্রপার্টিজ বিশ্লেষণ করা শুরু হয়ে গেল। তো তখন থেকে জৈব রসায়নের সূচনা শুরু হয়ে গেল, যার কারণে জৈব যৌগের বা জৈব রসায়নের জনক বলা হয় ফ্রেডরিক কোহলারকে বা ভোলার বলা হয়। WOHLER, কোহলার বা ভোলার, ভোলার উচ্চারণ হয়ে থাকে। তো সুতরাং এই যে তোমার অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হয় পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ জৈব যৌগ সমূহের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এবং জৈব যৌগ সমূহই পৃথিবীতে সব থেকে বেশি, প্রায় 80 লক্ষের উপরে, আর অজৈব যৌগ মাত্র 1 লক্ষের কাছে। আপনি মিউট করো। অর্থাৎ জৈব যৌগ 80 লক্ষের উপরে, জৈব যৌগ সমূহ 80 লক্ষের উপরে, এবং অজৈব যৌগ সমূহ 1 লক্ষের কাছাকাছি মাত্র, মানে জৈব যৌগই বেশি। এবং বর্তমানে প্রতিনিয়ত হাজার হাজার জৈব যৌগ সিনথেসিস করা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যারা থিসিস করে বা তোমার যারা পিএইচডি করে জৈব যৌগের উপর, তাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন জৈব যৌগ সিনথেসিস করতে হয়, যার কারণে তোমার হচ্ছে এই জৈব যৌগ প্রচুর বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং 80 লক্ষের উপরে চলে গেছে জৈব যৌগের। তো এখন আমরা শিখবো জৈব যৌগ বা হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস, জৈব যৌগ বা হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ, ঠিক আছে। জৈব যৌগ সমূহকে সবচেয়ে সুবিধার বিষয় হলো জৈব যৌগের যে কোনো শাখাকে আমরা 2 ভাগে বিভক্ত করে থাকি। অর্থাৎ জৈব যৌগ 2 প্রকার, কি কি? অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক কয় প্রকার? 2 প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার 2 প্রকার, কি কি? সরল শিকল, শাখা শিকল। সরল শিকল, শাখা শিকল উভয়ই 2 প্রকার। সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অসম্পৃক্ত আবার কয় প্রকার? 2 প্রকার, কি কি? অ্যালকিন, অ্যালকাইন। সম্পৃক্তকে আমরা বলি অ্যালকেন, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এভাবে চলে আসে। আর বদ্ধ শিকলও আবার 2 প্রকার, সুষম চাকরিক, বিষম চাকরিক। অ্যারোমেটিকও 2 প্রকার, সুষম চাকরিক, বিষম চাকরিক। সুষম চাকরিক যেমন বেনজিন, বিষম চাকরিক যেমন ক্লোরিন।
বেনজিন। এরা যেমন সুষম চাকরিক সাইক্লোপ্রোপেন, ইথিলিন বা ইপোক্সাইড বা ইথিলিন অক্সাইড, সাইক্লো ইথিলিন অক্সাইড, আর এটা হলো সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। অ্যালকিনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিদ্যমান, অর্থাৎ CH3 CH3, এটা হলো ইথেন, এবং এটা সাধারণ সংকেত CnH2SN+2, এটা সাধারণ সংকেত CnH2SN, এটা সাধারণ সংকেত CnH2SN-2, যেমন CH2 ডাবল বন্ড CH2, এটা CH ট্রিপল বন্ড CH। ওকে বয়স, দেখো আমরা ইলেকট্রন বিন্যাস, আমরা দেখো হাইড্রোকার্বনের বা জৈব যৌগের শ্রেণীবিন্যাস করতেছি। তো শ্রেণীবিন্যাসে দেখো জৈব যৌগ বা হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফেটিক জৈব যৌগ এবং অ্যারোমেটিক জৈব যৌগ। তো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, অ্যালিফেটিক জৈব যৌগ আবার দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। ঠিক আছে, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই প্রকার, সরল শিকল, শাখা শিকল। সরল শিকল, শাখা শিকল উভয়ই আবার দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সরল শিকল, শাখা শিকল মানে কি? সরল শিকল মানে হচ্ছে তোমার যে একটি, তোমার যেমন দেখো CH3 CH2 CH3, অর্থাৎ এটা একটা লং চেইন প্রোপেন, লং চেইন। এটা হচ্ছে মিথেন ইথিল প্রোপেন, প্রোপেন যৌগটা হচ্ছে লং চেইন একটি জৈব যৌগ। এই প্রোপেনে দেখো কোনো শাখা নেই, জাস্ট একটা লং চেইন। কিন্তু যখনই আমরা এখানে মাঝখানের কার্বনে একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা CH3 দিয়ে দিব, তখন দেখো 2 মিথাইল প্রোপেন, অর্থাৎ একটা শাখা চলে আসে। এই শাখা আসার কারণে এটা হলো শাখা শিকল, আর আগেরটা হলো সরল শিকল। অর্থাৎ শুধু প্রোপেন সরল শিকল, আর এটাতে এখন শাখা হচ্ছে বলে এটা হলো শাখা শিকল। এবং এটা ওপেন, কেননা প্রান্তীয় দুই কার্বন কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে, যার কারণে এটা মুক্ত শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ এবং মুক্ত শিকল শাখা শিকল যৌগ। বাট বদ্ধ শিকল মানে কি? প্রান্তীয় কার্বন কি থাকবে তোমার? বদ্ধ শিকল হিসেবে, বদ্ধ হিসেবে থাকবে। যেমন দেখো এই যে CH2 CH2 CH, এই যে বদ্ধ, অর্থাৎ প্রান্তীয় প্রান্তীয় দুই কার্বন কিভাবে আছে? বদ্ধ অবস্থায় আছে, যার কারণে এটা কি হচ্ছে তোমার বদ্ধ শিকল যৌগ বলতেছে। আর যেটা প্রান্তীয় দুইটা কার্বন কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে, তারা মুক্ত শিকল যৌগ। এবং প্রান্তীয় দুই কার্বনের মুক্ত শিকল এবং মাঝখানে যদি শাখা থাকে তাহলে সেগুলোকে আবার শাখা শিকল যৌগ বলা হচ্ছে। এবং মুক্ত শিকল হচ্ছে দুই প্রকার, সরল শিকল, শাখা শিকল, এটা আমরা বুঝলাম। এবারে সরল শিকল, শাখা শিকল উভয়ই দুই প্রকার। উভয়ই দুই প্রকার, কি কি? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কাকে বলে, অসম্পৃক্ত কাকে বলে? দেখো বলা হচ্ছে যে সকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত জৈব যৌগ বলে। আর যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান সেগুলোকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলি। লিখে রাখো খাতায়, যে সকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে আমরা সম্পৃক্ত জৈব যৌগ বলি বা অ্যালকেন বলি। আর যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলি। যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান অ্যালকিন বলি। যে সকল, এই সাউন্ড মিউট করো। যে সকল জৈব যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অ্যালকিন বলি। আর যে সকল জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অ্যালকাইন বলি। অর্থাৎ অ্যালকিন এর সাধারণ সংকেত CnH2SN, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2, আর অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN-2, CnH2SN-2। অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, অ্যালকিন, অ্যালকাইন দুটোই অসম্পৃক্ত। যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অ্যালকিন বলি। তার যে সকল জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অ্যালকাইন বলি। তো এই অ্যালকিন এবং অ্যালকাইন দুটোই অসম্পৃক্ত যৌগ। তো এই হলো আমরা বুঝলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইথেন, ইথিন, ইথাইন।
ইথেন অ্যালকেন, ইথিন অ্যালকিন, ইথাইন অ্যালকাইন। অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই হলো বিষয়। যে সকল জৈব যৌগে অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তাদেরকে আমরা অ্যারোমেটিক জৈব যৌগ বলি। অ্যারোমেটিক জৈব যৌগের বৈশিষ্ট্য যে সকল জৈব যৌগে নেই তাদেরকে আমরা অ্যালিফেটিক জৈব যৌগ বলে থাকি। এখন অ্যারোমেটিক যৌগ আবার দুই প্রকার, সুষম চাকরিক, অর্থাৎ চক্রের ভিতরে শুধু কার্বন থাকবে, যেমন এখানে দেখো শুধু কার্বন, একই মৌল কার্বন CH 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 CH, অর্থাৎ বন্ড বন্ড বন্ড। অর্থাৎ দেখো কার্বন সিকলে বেনজিনে কিন্তু কার্বন সিকলে সবগুলোই কার্বন, সবগুলোই কি কার্বন পরমাণু দিয়ে তৈরি, কিন্তু পিরিডিনে দেখো CH 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 নাইট্রোজেন, আবার CH CH, আর সিকলের মধ্যে ভিন্ন একটা মৌল চলে আসছে, নাইট্রোজেন চলে আসছে। এই জন্য এটাকে বলা হয় হেটেরো অ্যারোমেটিক কম্পাউন্ডস। হেটেরো অ্যারোমেটিক, হেটেরো মানে ভিন্ন, এই হেটেরো মানে ভিন্ন, হচ্ছে বিষম, অর্থাৎ এই জন্য বলা হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ বিষম চাকরিক পিছনে কারণ কি, কারণ সাইকেলের মধ্যে কার্বন বাদে অন্য একটি মৌল দখল করেছে, যার কারণে ভিন্ন মৌল থাকার কারণে এটাকে আমরা বলি বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। আর যদি ওই চক্রের ভিতরে কার্বন বাদে অন্য কোনো মৌল না থাকে তাহলে আমরা তাদেরকে বলি তোমার সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। তেমনি বদ্ধ শিকল, অ্যালিফেটিক যৌগের যে মুক্ত শিকল, বদ্ধ শিকল, বদ্ধ শিকল আবার দুই প্রকার। বদ্ধ শিকল কি সুষম চাকরিক, বিষম চাকরিক। যেমন শিকলের মধ্যে শুধু কার্বন বিদ্যমান, সাইক্লোপ্রোপেন, যেমন এটা আমরা দেখালাম সাইক্লোপ্রোপেন, এই সাইক্লোপ্রোপেন হচ্ছে একটি বদ্ধ শিকল, সুষম চাকরিক বদ্ধ শিকল যৌগ। আর সাইক্লোইথিলিন অক্সাইড, এই ইথিলিন সাইক্লোইথিলিন অক্সাইড দেখো কি হচ্ছে বিষম চাকরিক বদ্ধ শিকল যৌগ। কেন? কার্বন কার্বন অক্সিজেন, অর্থাৎ শিকলের মধ্যে ভিন্ন একটা পরমাণু এসে জুনাইদ ও, অর্থাৎ বিষম চাকরিক যৌগে তোমার কি হচ্ছে কার্বন কার্বনের মধ্যে ভিন্ন একটি পরমাণু এসে যুক্ত হয়েছে, যার কারণে তোমার কি হচ্ছে এটা বিষম চাকরিক বদ্ধ শিকল যৌগ তৈরি হয়েছে। এই বিষম চাকরিক সুষম চাকরিক আমরা পড়লাম। এখন দেখো এই হলো মোটামুটি আমাদের হাইড্রোকার্বন। অর্থাৎ সুখের বিষয় হচ্ছে কি সবগুলো দুই প্রকার দুই প্রকার দুই প্রকার। হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার, অ্যালিফেটিক অ্যারোমেটিক। অ্যালিফেটিক কয় প্রকার? দুই প্রকার, মুক্ত শিকল বদ্ধ শিকল। মুক্ত শিকল কয় প্রকার? সরল শিকল শাখা শিকল। সরল শিকল শাখা শিকল উভয় কয় প্রকার? দুই প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। অসম্পৃক্ত কয় প্রকার? দুই প্রকার, অ্যালকিন অ্যালকাইন। ঠিক আছে। বদ্ধ শিকল কয় প্রকার? দুই প্রকার, সুষম চাকরিক বিষম চাকরিক। অ্যারোমেটিক জৈব যৌগ দুই প্রকার, সুষম চাকরিক বিষম চাকরিক। এই হলো তোমার আমাদের শ্রেণীবিন্যাস, কিসের? হাইড্রোকার্বন বা জৈব যৌগের শ্রেণীবিন্যাস। এইভাবে আমরা শ্রেণীবিন্যাস করে পড়াশোনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কিন্তু এই যে তোমার সাধারণ সংকেত মুখস্থ রাখতে হবে। সাধারণ সংকেত মনে না থাকলে কিন্তু অবজেক্টিভে পূরণ করতে পারবে না। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2SN+2, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2SN, আর অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2SN-2। অর্থাৎ দুই দুই করে কমতেছে, দুইটা করে হাইড্রোজেন কমতেছে। CnH2SN+2, দেখো এখানে +2টা নেই, আবার পরেরটা কি -2, অর্থাৎ দুইটা করে হাইড্রোজেন কমে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন তৈরি হচ্ছে। বয়স দেখো আমরা যদি বলি এরকম একটা যৌগ তোমাদের সামনে দিই যে এটা কি ধরনের যৌগ, তোমার পরীক্ষা যদি আসে 2 মার্কের যে এটি কি ধরনের যৌগ, এটা কি ধরনের যৌগ, দেখো এখানে কোনো অ্যারোমেটিক বৈশিষ্ট্য নেই, এখানে কি আছে একটা বদ্ধ শিকল যৌগ। বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, তবে সেটাতে ডাবল বন্ড থাকার কারণে অসম্পৃক্ত হয়ে গেছে, অর্থাৎ এটা অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। ঠিক আছে, তাহলে এটা এইভাবে আমরা ব্যাখ্যা করে লিখে দিতে পারবো সহজে। এখন লেখো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি কি? অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি সমতলীয় চাকরি। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ সমতলীয়
চাকরি, সমতলীয় চাকরি হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট তলে থাকবে। যেমন এটা একটা বোর্ড, একটা তল, এই প্রত্যেকটা এলিমেন্ট অ্যারোমেটিক যৌগের প্রত্যেকটা এলিমেন্ট একটা তলে থাকবে। যেমন তোমরা জানো বেনজিন, বেনজিনের প্রত্যেকটা কার্বন একটা নির্দিষ্ট তলে আছে, ঠিক আছে। ন্যাপথালিন প্রত্যেকটা কার্বন একটা নির্দিষ্ট তলে আছে, প্রত্যেকটা কার্বন একটা নির্দিষ্ট তলে আছে। বেনজিন, ন্যাপথালিন এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট তলে আছে, প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা হাইড্রোজেন একটা নির্দিষ্ট তলে আছে, সমতলীয় চাকরি। 2 কনজুগেটেড ডাবল বন্ড মানে একান্তরভাবে দ্বিবন্ধন বিদ্যমান, একান্তরভাবে দ্বিবন্ধন একান্তরভাবে দ্বিবন্ধন বিদ্যমান। একান্তরভাবে দ্বিবন্ধন বিদ্যমান মানে কি? একান্তরভাবে দ্বিবন্ধন বিদ্যমান মানে হচ্ছে যে একটি ডাবল বন্ড আবার সিঙ্গেল বন্ড, একটি ডাবল বন্ড একটি সিঙ্গেল বন্ড, একটি ডাবল বন্ড আবার সিঙ্গেল বন্ড, অর্থাৎ পরপর ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এইভাবে তোমার একান্তরভাবে দ্বিবন্ধন থাকতে হবে। যেমন এখানে দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, অর্থাৎ এইভাবে তোমার কি থাকতে হবে? ডাবল বন্ড থাকতে হবে। সুতরাং তোমার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এইভাবে একান্তভাবে দ্বিবন্ধন থাকতে হবে। 3 হাকেল নীতি অনুসরণ করতে হবে। তোমাদের যদি হাকেল নীতি মনেও না থাকে তাহলে লিখে দিতে পারো, অবশ্যই হাকেল নীতি অনুসরণ করবে। অর্থাৎ হাকেল নীতি অনুসরণ করলে সেগুলো জৈব অ্যারোমেটিক জৈব যৌগ হবে। অর্থাৎ হাকেল নীতি আমরা লিখে দিই, তারপরও হাকেল নীতি অনুযায়ী হাকেল নীতি অনুযায়ী 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ তুমি দেখো হাকেল নীতি অনুযায়ী 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ n ভ্যালু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন মানে কি? এখানে যে তুমি দেখতে পাচ্ছ ডাবল বন্ড, এই ডাবল বন্ডের এখানে কিন্তু একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড। এই পাই বন্ধনের ইলেকট্রন, একটা বন্ধন তৈরি হতে দুইটা করে ইলেকট্রন লাগে। তার মানে এখানে একটা ইলেকট্রন, এখানে আরেকটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো, অর্থাৎ পাই ইলেকট্রন টোটাল 6টা হচ্ছে এখানে। ডাবল বন্ড যেখানে, সেখানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। সিগমা বন্ড শক্তিশালী, পাই বন্ধন দুর্বল, এবং এই পাই বন্ধন ইলেকট্রনগুলো পুরো কাঠামোতে পরিভ্রমণরত অবস্থায় থাকে। অর্থাৎ যে সকল অণুর যে সকল ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে আবদ্ধ না থেকে সম্পূর্ণ কাঠামোতে পরিভ্রমণরত অবস্থায় থাকে, সেই ইলেকট্রনগুলোকে সঞ্চালনশীল পাই ইলেকট্রন বলে, সঞ্চালনশীল পাই ইলেকট্রন বলে। ঠিক আছে, অর্থাৎ সঞ্চালনশীল পাই ইলেকট্রন মানে হচ্ছে, এই জন্য আমরা বেনজিনকে কিন্তু এইভাবে লিখে থাকি। বেনজিনকে আমরা মাঝখানে যে গোল দিই, মানে গোলটা মানে রিং পরানো, মানে হচ্ছে এই গোলটা হচ্ছে সঞ্চালনশীল পাই ইলেকট্রন। অর্থাৎ সঞ্চালনশীল ইলেকট্রনগুলো এরকম পুরো কাঠামোতে পরিভ্রমণরত ঘূর্ণায়নশীল রয়েছে। এই পাই ইলেকট্রন কয়টা আছে দেখো? 3টা পাই বন্ড আছে। 3টা পাই বন্ধন মানে বেনজিনে 4n+2 = 3 দুগুণে 6, অর্থাৎ 6টা পাই ইলেকট্রন রয়েছে। তাহলে n এর ভ্যালু কত হয়? 4n+ = 4, তাহলে n = 1। তার মানে n এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো সুতরাং n এর ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ। এই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তার মানে আমরা প্রমাণ করেও দেখাতে পারি যে হাকেল নীতি অবশ্যই মেনে চলতে হবে। উপরের দুইটা আছে কিন্তু হাকেল নীতি নেই, তাহলে কিন্তু অ্যারোমেটিক নয়। আবার উপরের দুইটা নেই, হাকেল নীতি আছে, তাও কিন্তু অ্যারোমেটিক নয়। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হইতে হলে এই 3টা বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ হাকেল নীতি তোমার যদি এই যে পরের কথা মনে নাও থাকে, তাও তুমি লিখে দিবা সমতলীয় চাকরিক একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি অনুসরণ করে, তাহলে কিন্তু তুমি 2 নম্বর পেয়ে যাবা। প্রচুর কিন্তু পরীক্ষায় আসছে এই প্রশ্নটা, যে তোমার বেনজিনকে অ্যারোমেটিক বলা হয় কেন,
ঠিক আছে, ন্যাপথালিনকে অ্যারোমেটিক বলা হয় কেন, তারপরে তোমার ফেনলকে অ্যারোমেটিক বলা হয় কেন, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন প্রচুর পরীক্ষায় আসে। এরপরে দেখো, অর্থাৎ হাকেল নীতি অনুযায়ী 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু বেনজিনে n এর ভ্যালু 1, তার ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। আবার দেখো এখানে এর ক্ষেত্রে 4n+2 দেখো 1 2 3 4 5, অর্থাৎ ন্যাপথালিনের 5টি পাই বন্ধন আছে, মানে 5 দুগুণে 10টি পাই ইলেকট্রন রয়েছে, তাহলে ইকুয়াল 10। তাহলে 4n 8, তার মানে n 2, তার মানে n এর ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং ন্যাপথালিন একটি অ্যারোমেটিক জৈব যৌগ। অর্থাৎ n এর ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এটি সমতুলীয় চাকরিক এবং এটাতে একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান, সুতরাং ন্যাপথালিন একটি অ্যারোমেটিক জৈব যৌগ। এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে কোন একটি জৈব যৌগ অ্যারোমেটিক কিনা। যেমন দেখো, একটি যৌগ উপরে দুইটা বিদ্যমান, 1 2 3 4, অর্থাৎ এটা একটা দেখো এক সমতুলীয় চাকরিক একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান আছে, কিন্তু দেখো n এর ভ্যালু কত আসে, 4n+2 1 2 3 4 দুগুণে 8, তাহলে n কত আসে দেখো, 4n 6, তাহলে n 3/2, অর্থাৎ n এর ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, n এর ভ্যালু একটা ভগ্নাংশ। সুতরাং এই যৌগটা দেখতে অ্যারোমেটিক হইলেও আসলে অ্যারোমেটিক না, দেখতে অ্যারোমেটিকের মতো। কেন? একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান, সমতুল্য চাকরিক, কিন্তু হাকেল নীতি অনুসরণ করে না, সেজন্য এটা দেখতে অ্যারোমেটিকের মতো হলেও অ্যারোমেটিক নয়। ঠিক আছে স্যার, সমতুল্য চাকরিকটা কি একটু আবার বলবেন স্যার? সমতুল্য চাকরিক মানে প্রত্যেকটা তোমার হচ্ছে এলিমেন্ট, মানে এখানে যে কার্বন আছে এবং প্রত্যেকটা যে হাইড্রোজেন আছে তারা একটা তলে থাকবে। যেমন অর্থাৎ আমরা যদি ওই যৌগটা নিয়ে এসে এখানে বসাই দিই, তাহলে সবগুলো এলিমেন্ট তলে, এটা বলা হচ্ছে সমতলীয় চাকরিক এবং চক্রাকার হবে। দেখো প্রত্যেকটা কাঠামো চক্রাকারের মধ্যে আছে, সুতরাং চক্রাকার হবে এবং সমতলীয় হবে, একটা নির্দিষ্ট প্লেনে থাকবে, এটা বলা হচ্ছে, মানে এলোমেলো করে থাকবে না, একটা নির্দিষ্ট প্লেনে থাকবে মৌলগুলো, এলিমেন্টগুলো। জি স্যার, বুঝতে পারছি। এটাকে আমরা বলতেছি সমতলীয় চাকরিক। এই হলো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। তো বয়স দেখো, আমরা আজকে পড়লাম আর জীবাশ্ম জ্বালানি কাকে বলে, তারপরে আমরা পড়লাম পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামের বিভিন্ন অংশ কলামে পাতনের মাধ্যমে বা আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন অংশের আমরা বিশ্লেষণ করলাম। তারপর আমরা পড়েছি জৈব যৌগ বা হাইড্রোকার্বন কি এবং জৈব যৌগ বা হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস করেছি, এবং এখন পড়লাম অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। তো এই এর মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে আমি জিজ্ঞাসা করি, কামরুল বলো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো বলো, কামরুল। ওকে, ও মনে হয় কানেকশন পাচ্ছে না। রাজিন মাসুদ বলো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো বলো, বোর্ডে লেখা আছে। সমতলীয় চাকরিক, হ্যাঁ, গুড। তারপরে একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান, হ্যাঁ, গুড। তারপর হাকেল নীতি অনুযায়ী 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। ভেরি গুড, ভেরি গুড। সেই জন্যই কি বলি, ন্যাপথালিনকে অ্যারোমেটিক বলা হয়। অর্থাৎ তোমার যদি প্রশ্ন আসে যে বেনজিনকে অ্যারোমেটিক বলা হয় কেন, তখন তুমি বলবা বেনজিনে এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য লিখবা, সেই জন্য বেনজিনকে অ্যারোমেটিক বলা হয়। অর্থাৎ 2 মার্ক ইজিলি পেয়ে যাবা। অর্থাৎ এই জন্য আমাদের এই বৈশিষ্ট্যগুলো দরকার। স্যার, অ্যালিফেটিক যৌগের সংজ্ঞা কি? সংজ্ঞা যখন চাবে তখন তুমি শুধু বলবা যে সকল জৈব যৌগ সমতলীয় চাকরিক একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি অনুসরণ করে তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্যের নরমাল ছোট ছোট না স্যার, অ্যালিফেটিকের সংজ্ঞা। যে সকল জৈব যৌগে অ্যারোমেটিক বৈশিষ্ট্য নেই তাদেরকে আমরা অ্যালিফেটিক জৈব যৌগ বলে থাকি।
ওকে বয়েজ, লেস দেন 1 মিনিট, আর বেশি সময় নেই। কারো কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে করে ফেলতে পারো। ওকে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। নেক্সট ক্লাসে সবাই পড়বা। আমরা এই বৈশিষ্ট্যগুলো এবং হাকিল নীতি এগুলো হোমওয়ার্ক দিলাম, এগুলো ভালো করে পড়বা। আমি নেক্সট ক্লাসে আবার জিজ্ঞাসা করব সবাইকে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। আদাব স্যার।